ঠিক আছে, বসে বসে পড়েন আপনি। আচ্ছা প্লিজ বসে পড়েন। হ্যাঁ রিবলু, বসো, তোমরা বসো সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 34তম শহীদ জিয়ার 34তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত বিএনপি সহ বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং লন্ডন এবং লন্ডনের বাইরে থেকে আগত জোনাল কমিটির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে আমরা প্রথমেই যেভাবে শহীদ জিয়ার কথা স্মরণ করি, শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি, একইভাবে আমাদের সকলকে স্মরণ করা উচিত আমাদের সেই সকল ভাইদের কথা যারা বর্তমান বাংলাদেশের স্বৈরাচারী আন্দোলনে, বিগত আন্দোলনগুলোতে শহীদ হয়েছেন, নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আজকে আমরা খুব ভালো করে লক্ষ্য করলে একটি জিনিস দেখতে পাই বাংলাদেশে। কি দেখতে পাই? যে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি যে বর্তমান স্বৈরাচারী এই সরকারের সময় তারা তাদের অনেকগুলো অনৈতিক কাজের মধ্যে একটি অনৈতিক কাজ খুব সুচারুভাবে সম্পন্ন করার তারা চেষ্টা করছে বা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি সেই কাজটি? সেই কাজটি হলো তারা যে কোনো ভাবেই হোক, যে কোনো প্রকারেই হোক, যে কোনো অনুষ্ঠানেই হোক, অপ্রাসঙ্গিকভাবেই হোক, তারা সকল সময় চেষ্টা করছে শহীদ জিয়া এবং তার সমস্ত পুরা ভূমিকাকে খাটো করার জন্য বাংলাদেশের মানুষের চোখে। এখন একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে আপনার এবং আপনার আশেপাশে যারা রাজনৈতিক সচেতন সকলকেই কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত যে কেন আওয়ামী লীগ এই কাজটি করছে। খুব সংক্ষেপে যদি বলতে হয়, আমার আগে একজন বক্তা এই কথাটি বলে গেছেন। নেতৃবৃন্দ যারা কথা বলছেন দয়া করে আমার এই পয়েন্টে শুনবেন, আপনাদের সকলেরই কাজে লাগবে। কেন এই কাজটি আওয়ামী লীগ করছে? একজন বক্তা এখানে বলে গেছেন, আমি সেই কথাটি টেনে নিই, তার কথাটি টেনে নিই, আমি আর একটু সামনে আগে যাব, অত বিস্তারিত না, কিছুটা হলেও বিস্তারিত ভাবে বলবো। যে বক্তা আমার আগে বলে গেছেন, সেই বক্তা বলেছেন যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে সেখানেই শহীদ জিয়া সফল হয়েছে। ইয়েস, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, শেখ মুজিবের রাজনীতির বয়স ছিল, যখন থেকে সে রাজনীতি শুরু করেছে, তার জীবনে শুরু করেছিল, তারপরে তার মৃত্যু পর্যন্ত খুব সম্ভব রাজনীতির বয়স ছিল অলমোস্ট 45 থেকে 50 বছরের মতন। আপনারা যদি খেয়াল করে দেখেন, শহীদ জিয়া যখন বাংলাদেশের রাজনীতিতে আসলেন, তারপর থেকে শহীদ হওয়ার আগে পর্যন্ত উনিও সময় পেয়েছিলেন এবার 4.5 বছর থেকে 5 বছরের মতন। 50 বছরের শেখ মুজিবের 50 বছরের রাজনীতিকে ওভারকাম বা জয়যুক্ত করেছিলেন শহীদ জিয়া মাত্র 4.5 বছরের রাজনীতি বা 5 বছরের রাজনীতি দিয়ে। এখন কিভাবে? খুব সংক্ষেপে যদি আমরা ইতিহাসের বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই কি, যেমন শহীদ জিয়া কোনো রাজনীতিবিদ ছিলেন না। প্রথমে রাষ্ট্রীয় কার্যভারের দায়িত্ব যখন পান, তার আগে পর্যন্ত উনি কোনো রাজনীতিবিদ ছিলেন না।
কিন্তু তারপরে আমরা দেখতে পাই একজন সৈনিক হিসাবে এবং একজন রাজনীতিবিদ হিসাবে উনি শেখ মুজিবের মতন ব্যক্তিকে, শেখ মুজিবের মতন একজন রাজনৈতিক ব্যক্তিকে দুইবার রক্ষা করেছিলেন রাজনৈতিকভাবে। এখন কি কোন ভাবে, কোন বার দুইভাবে? আমরা সকলেই জানি বাংলাদেশের যে কোনো নিরপেক্ষ মানুষ যারা ইতিহাস সচেতন, যারা সঠিকভাবে ইতিহাস পড়ালেখা করে, জানে, আমরা সকলেই জানি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি 1971 সালের 26শে মার্চ যখন তৎকালীন যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগ, যাদের দায়িত্ব ছিল দেশের মানুষকে স্বাধীনতার যুদ্ধে নিয়ে আসা, যাদের যে নেতার দায়িত্ব ছিল সেই সময় তৎকালীন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান, যার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা, তারা যখন ব্যর্থ হয়েছিল 1971 সালের 26শে মার্চ, শহীদ জিয়া নিজের কাঁধে সে দায়িত্ব তুলে ঘোষণা করেছিলেন। যতটুকু আমার ধারণা আছে, যতটুকু আমি জানি, উনি প্রথমে 26শে মার্চ যখন ঘোষণা করেছিলেন নিজেকে সার্বভৌম স্বাধীন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষণা করে যুদ্ধের ডাক দিয়েছিলেন দেশের মানুষকে। পরের দিন উনি আরেকটি একই ঘোষণা দিয়েছিলেন একটু ভিন্নভাবে। কি সেই ঘোষণাটা দিয়েছিলেন, যেটি নিয়ে অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে থাকে, যখন তারা তাদের পক্ষে সত্য এবং যুক্তি উপস্থাপনে ব্যর্থ হয়, তখন তারা পরের দিনের যে ঘোষণাটি শহীদ জিয়া একটু অন্যভাবে দিয়েছিলেন সেটি তারা উল্লেখ করে থাকে। পরের দিনের ঘোষণায় শহীদ জিয়া বলেছিলেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। সেদিন যদি শহীদ জিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান ঘোষণাটি না দিতেন, তাহলে ইতিহাসের পাতা থেকে বলা যায় শেখ মুজিব নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব থেকে। এই হচ্ছে প্রথমবার যে শহীদ জিয়া একজন সৈনিক হয়ে এত বছরের রাজনীতিবিদ শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে রক্ষা করেছিলেন। 1 নম্বর। 2 নম্বর, 1975 সালের 4th সংশোধনের মাধ্যমে শেখ মুজিব, তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার এবং তার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করলেন। আমরা সকলেই এটা জানি, এই ঘরে উপস্থিত যারা আছেন সেই সকল নেতৃবৃন্দ আমরা সকলে জানি, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ জানে। এই ঘরের বাইরে আমার যে সকল নেতৃবৃন্দ যারা ঘরে জায়গার অভাবে ঢুকতে পারেনি, তারাও আমরা সকলে জানি। বাকশাল গঠন করেছিল সেই সময়কার সরকার, যার নেতৃত্বে শেখ মুজিবুর রহমান ছিল। বাকশাল গঠনের মাধ্যমে তারা কি করলো, তারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করলো। শুধু সেই রাজনৈতিক দলই নয়, শেখ মুজিব যে রাজনৈতিক দলের সদস্য হয়ে তার রাজনীতির জীবন শুরু করেছিল, সেই রাজনৈতিক দল আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করে দিল শেখ মুজিব। অর্থাৎ শেখ মুজিবের এই পয়েন্ট থেকে আরেকটি বলা যায় যে শেখ মুজিবের যদি কোনো রাজনৈতিক আদর্শ থেকে থাকে, এই ঘটনা থেকে প্রমাণ হয় সেই আদর্শ হচ্ছে নট আওয়ামী লীগ বাট বাকশাল। শেখ মুজিবের রাজনৈতিক আদর্শ বাকশাল, যেটিকে শেখ মুজিব 4th সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিল। শেখ মুজিব নিহত হবার পরে 2 বছর পরে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক করলেন যে বাংলাদেশে তৎকালীন 7.5 কোটি মানুষ যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, যার অন্যতম মূল ভিত্তি ছিল গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এবং সেজন্যই তিনি চালু করে আবার প্রবর্তন করলেন বহু দলীয় গণতন্ত্রের। এবং
এই বহুদলীয় গণতন্ত্র চালু করার মাধ্যমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার দ্বিতীয়বারের মতন শেখ মুজিবকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করলেন। কিভাবে? যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন তৎকালীন সরকার ঘোষণা দিলে যে বহুদলীয় তৎকালীন সরকার চায় বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের নিজস্ব রাজনৈতিক প্যাডে তারা সরকারের কাছে রাজনৈতিক দল গঠনের জন্য দরখাস্ত দেয়। এবং ঠিক সেইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি দল তখন 4 নভেম্বর 1976 সালে দরখাস্ত দানের মাধ্যমে তারা পারমিশন পেল রাজনীতি করা। এবং সেই যে আওয়ামী লীগ যারা রাজনীতি করার যেই দলটি আওয়ামী লীগ নামক দলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আবার পারমিশন নিল তৎকালীন সরকারের কাছ থেকে রাজনীতি করার সময়, সেই আওয়ামী লীগ নামক দলটি আবার শেখ মুজিবকে তাদের নেতা মেনে নিল। অর্থাৎ কি হলো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বিতীয়বারের মতন যে শুধু শেখ মুজিবকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করলেন, শুধু তাই নয়, যে রাজনৈতিক দলটি শেখ মুজিবকে দেশের মানুষের সামনে পরিচিত করেছিল, সেই রাজনৈতিক দলটিকে শেখ মুজিবুর রহমান নিজ হাতে গলা টিপে হত্যা করেছিল, সেই রাজনৈতিক দলটিকেই আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মাটিতে একটি রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করার সুযোগ করে দেন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে এটি হচ্ছে রাজনৈতিক যেই পয়েন্টগুলো আপনাদের সামনে এই মুহূর্তে আমি বললাম, এইগুলি হচ্ছে রাজনৈতিক মূল কতগুলি বৈশিষ্ট্য। এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা জানে যে তাদের এই দুর্বলতাগুলো আছে। শহীদ জিয়া এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে যখনই পার্থক্য করা হয়, যখনই তুলনা করা হয়, তখনই এই বৈশিষ্ট্যগুলি তাদের কাছে এই ফ্লাড লাইটের মতন, ফ্ল্যাশ লাইটের মতন জলজল করে ভেসে ওঠে। এবং এটি জানে বলেই তারা যখনই সুযোগ পায় তখনই তারা চায় শহীদ জিয়ার কৃতিত্বকে, শহীদ জিয়ার নামকে মুছে ফেলার জন্য চেষ্টা করতে। কিন্তু বহুবার বহুভাবে চেষ্টা করার পরও তারা এ কাজে সফল হয়নি। বরং যতবার তারা চেষ্টা করছে বিষয়টি তার উল্টোই হচ্ছে ততবার। আজকে আমরা যদি দেশের দিকে তাকাই, আজকে এখানে বহু ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মের বহু নেতা, বহু কর্মীকে আমি দেখতে পাচ্ছি। আজকে তোমরা বাংলাদেশের পত্রপত্রিকায় মাধ্যমেই হোক, মিডিয়ার মাধ্যমেই হোক, নিজেদের ব্যক্তিগত মাধ্যমেই হোক, নিজেদের সচক্ষে হোক, আত্মীয় স্বজনের কাছ থেকে হোক, তোমরা আজকে বাংলাদেশের যে সিচুয়েশন দেখতে পাচ্ছ, আমার বয়সী যারা আছেন, আমার মুরব্বী এখানে যারা আছেন, আমরা যা দেখেছি অতীতে এবং বর্তমানে যা দেখছি, অতীত অর্থাৎ আওয়ামী লীগ, শেখ মুজিবের সেই তৎকালীন শাসনামল যতটুকু আমরা দেখেছি, আমাদের মুরব্বী যারা আছেন আমরা যতটুকু দেখেছি, তোমরা সেটি দেখো নাই। তোমাদের আজকে সুযোগ হয়েছে শেখ মুজিবের, অর্থাৎ একটি ভিসিআরে যখন একটি ফিল্ম একবার দেখে নিয়ে কিছুক্ষণ পরে যদি আবার ওইটাকে প্লে করা হয়, একই রকম যেরকম দেখা যায়, আজকে তোমরা বাংলাদেশের যে সিনারিও দেখছো, বাংলাদেশের এই অবৈধ শেখ হাসিনার যে শাসনামল তোমরা দেখছো, এটি হচ্ছে হুবহু শেখ মুজিবের শাসনামলের একটি পুনরাবৃত্তি, রিপ্লে একটি। আজকে একটি তার রিপ্লে। পত্রপত্রিকা খুললে প্রায় দেখা যায় ব্যাংক ডাকাতি। এখানে কয়েকজন সামনে মুরব্বী কয়েকজন বসে আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করো, ওনারা বলবেন এই ব্যাংক ডাকাতি, এটি তো শেখ মুজিবের সময়ও ঘটতো, শেখ মুজিবের সময় প্রায় দেখা যেত ব্যাংক ডাকাতি। এবং বিভিন্ন সময় বিভিন্ন জন যোগ করে বলতো কোথাও কোনো ব্যাংক ডাকাত ধরা পড়লে শেখ সাহেব বলে আগে নিজের ঘরের নিজের কিছু সদস্যের কথা জেনে নিতেন যে তারা বাসায় আছে কিনা। আমি আর বিস্তারিত গেলাম না জোকে, অনেকেই জানে, যারা জানে না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নিয়েন যে শেখ মুজিব নিজের ঘরের কিছু কিছু সদস্যের ব্যাপারে জেনে নিতেন যে এই ওরা আছে নাকি ঘরে, দেখো তো। যদি শেখ মুজিবের বাসা থেকে উত্তর হতো যে হ্যাঁ ওরা আছে, তখন বলে অথরিটিকে বলা হতো যে ঠিক আছে ওই ডাকাতদের ধরো।
এই কাজ সে সময় হতো, এই কাজ এখনো হচ্ছে। সেই সময়ও দেখা যেত যে ব্যাংক ডাকাত যারা, তারা আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের সাথে জড়িত লোকজন। বর্তমানেও আমরা যা দেখেছি যে তারাও যেই সব ব্যাংক ডাকাতি হয়েছে রিসেন্টলি, এর মধ্যে হয়েছে, দেখা গেছে কোনো না কোনো ভাবে তারা বিভিন্ন লোকাল আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বা দলের সাথে জড়িত। দেখেছেন না আপনারা এই নিউজ? কাজে এটি নতুন কোনো ব্যাপার না। আসেন এরপরে নারী নির্যাতন। পয়লা বৈশাখের দিন কি ঘটেছে আপনারা দেখেছেন, তার আগে পরে কি ঘটছে আপনারা দেখেছেন। ইতিহাসের পাতা খুলুন, বিভিন্ন পত্রপত্রিকা খুলুন, শেখ মুজিবের সময় একই ঘটনা সে সময় ঘটেছে, একই দৃশ্য সেই সময় বাংলাদেশের মানুষ দেখেছে। কাজেই আওয়ামী লীগের সময় এটি কোনো নতুন ব্যাপার নয়। ব্যাংক ডাকাতি বলেন, নারী নির্যাতন বলেন, এটি আওয়ামী লীগের সময় হবেই, হতে বাধ্য। আসুন এরপরে রাজনৈতিক নেতাকর্মীদের উপরে নির্যাতন, হত্যা, গুম। শেখ মুজিবের সময় তো সিরাজ শিকদারকে গুম করার মাধ্যমে গুমের রাজনীতি তারাই প্রথম শুরু করেছে। তারপরে তো আমাদের ইলিয়াস আলী বলেন, আমাদের কমিশনার চৌধুরী আলম সহ আরো হাজার হাজার নেতাকর্মীর কথা বলেন। একটু আগে আপনারা এখানে একটি ডকুমেন্টারি দেখেছেন। ডকুমেন্টারিতে আমাদের ইউকে বিএনপি মিডিয়া সেল দেখিয়েছে যে শেখ মুজিবের সময় কত মানুষ গুম হয়েছিল, রাজনৈতিক বিরোধী পক্ষের রাজনৈতিক নেতৃবৃন্দ কতজন কে গুম করেছিল তৎকালীন সরকার, তৎকালীন শেখ মুজিবের সরকার। আসুন এরপরে দুর্নীতি দেখেন। শেখ মুজিবের সময় শেখ মুজিবের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে দুর্নীতিপরায়ণ দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিত করিয়ে দিয়েছিল। আসুন আবার, আপনাদের মনে আছে 2001 সালে অর্থাৎ 96 সালে যখন শেখ হাসিনা একবার ক্ষমতায় আসলো, 2001 সালে সে ক্ষমতা ছেড়ে দিল। সে ক্ষমতা ছেড়ে দেওয়ার কয়েক মাস আগে টিআইবি একটি রিপোর্ট প্রকাশিত করে এবং সেই রিপোর্টে প্রকাশিত বড় বড় হেডিং করে সব পত্রপত্রিকা আসলো যে বাংলাদেশ দুর্নীতিতে 1 নম্বর। মনে পড়ে আপনাদের নিউজটা? দেখেন, আমাদের সময় তো আমরা যমুনা ব্রিজ করেছি। কখনো শুনেছিলেন কোন পত্রপত্রিকা নিউজ করতে পেরেছিল যে যমুনা ব্রিজের 1 টাকা এদিক ওদিক হয়েছে? হয়নি। অথচ এরা পদ্মা সেতু শুরু করার আগেই যা খাবার খায় খেয়ে দে যাতা অবস্থা করে দিল। অর্থাৎ আওয়ামী লীগের আরেকটি ক্রেডিট হচ্ছে, যতবারই তারা ক্ষমতায় আসে তারা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি দুর্নীতিপরায়ণ দেশ হিসাবে পরিচিতি লাভ করায়। আসেন এরপরে সংবাদপত্রের কণ্ঠরোধ। বাকশাল গঠনের মাধ্যমে সংবাদপত্রের কণ্ঠ কিভাবে রোধ করা হয়েছিল। সংবাদপত্রের এখানে আমার সামনে সংবাদপত্রের বহু ভাইয়েরা বসে আছেন। আপনারা যে কম বেশি জানেন না তা নয়, আপনারাও ভালো করে জানেন। আজ 30-35 বছর পরে, 40 বছর পরে সংবাদপত্রের কণ্ঠরোধ কিভাবে করা হচ্ছে এটা যে আপনারা জানেন না তাও না। আপনাদের সামনে আপনাদের সহকর্মী সাগর রুনিকে হত্যা করা হয়েছে, আর ওইদিকে শেখ হাসিনা বলল আমি কি কারো বেডরুম পাহারা দিব? তাহলে এবার বুঝুন আপনাদের কি অবস্থা। কাজী এটিও নতুন কোনো ব্যাপার নয়। এর আগে সংবাদপত্রের কর্মীদেরকে ওই না 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 টিসিবি ছিল না একটা সংগঠন, টিসিবিতে চাকরি দেওয়া হয়েছিল, কাস্টমসে চাকরি দেওয়া হয়েছিল পত্রপত্রিকা বন্ধ করে দেওয়ার পরে। আর এবার ডিজিটাল উপায়ে, যুগ যেহেতু পাল্টেছে, যেহেতু টেকনোলজি অ্যাডভান্স হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে এবার সংবাদপত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে। কাজেই সংবাদপত্রের ভাইদের কাছে অনুরোধ, আপনারা যেখানে আপনাদের নিজেদেরই বিচার পান না, আপনারা কিভাবে অন্যের কথা লিখবেন? কতটুকুই বা আপনারা লিখতে পাবেন? এটিও কিন্তু ভেবে দেখার এখন সময় এসছে। প্রশাসনের দলীয়করণ কত প্রকার ও কি কি, এটি মনে হয় এটিতে যদি এটির উপরে যদি রচনা লিখতে বলা হয়, বাংলাদেশের যে কোনো শিক্ষিত মানুষ অনায়াসে 20 মার্কের কেন 50 মার্কের প্রশ্ন উত্তর লিখে দিতে পারবে আজকের প্রশাসনের দলীয়করণ বলতে কি বুঝায়। আর একটু আগে বলে গেছেন, এদিকে প্রথম দিকে যখন বক্তা শুরু হলো, একজন বক্তা এখানে কথা প্রসঙ্গে বলে গিয়েছিলেন যে কিছুদিন আগে আওয়ামী লীগের একজন মন্ত্রী, কি মন্ত্রী জানি না বোগাস মন্ত্রী তাদের দলের ছাত্র সংগঠনের জন্ম পরিচয় সম্পর্কে উনি বলে গেছেন। আবার পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র সংগঠনের সেই
দায়িত্বরত নেতা, সেও আবার তাদের দলের নেতাদের জন্ম সম্পর্কে বলে গেছে, জন্ম পরিচয় বলে গেছে। তা এখন বিষয় হচ্ছে, আচ্ছা সরি ভাই, একটা গাড়ি অ্যাম্বুলেন্স ব্লক করছে, গাড়ির নাম্বার EX06BJN, সিলভার বক্সল, না ভক্সল না, সুজুকি সিলভার কালারের সুজুকি, সুজুকি সিলভার কালার, যার গাড়িটা আছে একটু সরাই নেন, অ্যাম্বুলেন্স ব্লক করে ফেলছে, অ্যাম্বুলেন্স প্লিজ। তো এখন তাদের পরিচয় সম্পর্কে, জন্ম পরিচয় সম্পর্কে আমরা জেনে গেছি, কিন্তু তাদের নিজেদের মুখ থেকেই জানা হয়ে গেছে। গতকাল একটা খবর দেখলাম, এই যে ছাত্র সংগঠন, এই যে নেতৃবৃন্দ, ছবি পরে তুলুন, হ্যাঁ আগে কথাটা শুনে নেন, তাহলে মজা পাবেন, ইতিহাস জানতে পারবেন। আচ্ছা, গতকাল একটা নিউজ দেখলাম যে বাংলাদেশের কোনো এক জেলায় এই যে বোগাস নেতা যে তার ছাত্র সংগঠনের জন্ম পরিচয় দিয়েছিল, এই ছাত্র সংগঠনে কিছু কিছু নেতৃবৃন্দ কি করেছে, সোকল্ড নেতৃবৃন্দ, তারা নকলের অধিকার দাবি করেছে। যে পরীক্ষক যে থাকে, পরীক্ষক এক্সামিনার যে থাকে, এক্সামিনারকে আটকিয়ে বলিয়েছে যে আমাদেরকে নকল করতে দিতে হবে। তো এখন তাহলে ওই বোগাস মন্ত্রী যে জন্ম পরিচয় দিয়েছে এবং তাদের কার্যকলাপ, এটি কি মিলে যায় দুটো একসাথে? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগের আমি এই অবৈধ মন্ত্রীদের, এই অবৈধ সরকারের আরেক মন্ত্রীর একটি নিজের লেখা থেকে পড়ে শুনিয়েছিলাম যে সে ছাত্র অবস্থায় যখন একবার শেখ মুজিবের সাথে দেখা করতে গিয়েছিল হল নির্বাচনের পরে, তখন বের হয়ে আসার সময় শেখ মুজিব তাকে বলেছিল এই কিছু মিছু একটা রাখার জন্য। মনে আছে আপনাদের? আচ্ছা, তো স্বাভাবিকভাবেই এই যে যাদের জন্ম পরিচয় এইরকম, যারা যে দলের সংগঠন বা দলের মূল নেতাদের জন্ম পরিচয় এইটা, তারা নিজেরা প্রকাশ্যে বলে বেড়ায়, যেই দলের অঙ্গ সংগঠন এভাবে নকলের অধিকার জোর করে আদায় করতে চায়, নকল করার পরীক্ষায় নকল করার অধিকার চায়, যে দলের প্রধান নেতা তার দলের আরেকজন ছাত্র নেতাকে বলে যে কিছু মিছু একটা সাথে রাখো, আপনারা কি মনে করেন যে এরকম একটি দলের কাছ থেকে দেশের মানুষ কিছু ভালো কিছু আশা করতে পারে? কোনোভাবেই পারে না। এবং সেজন্যই আমরা দেখেছি এখানেই কিন্তু শেখ মুজিবুর রহমান ব্যর্থ, এখানেই শেখ হাসিনা ব্যর্থ। হয়তো জোর করে আজকে শেখ হাসিনা ক্ষমতা ধরে রেখেছে, খুনাখুনি করে, মানুষ গুম করে, কিন্তু এখানেই তারা ব্যর্থ। এবং এখানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল। আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি যে শহীদ, যেখানে শেখ মুজিব বটমলেস বাস্কেট করেছিল বাংলাদেশকে, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে খাদ্য রফতানিকারক দেশ হিসাবে পরিচিত করিয়েছিলেন পৃথিবীর বুকে। আমরা সেজন্যই কিন্তু দেখতে পারি যে যেখানে দেশ স্বাধীনের পরে আমরা দেখলাম যে লাভজনক যে কয়টি শিল্প কারখানা ছিল আমাদের দেশে, লাভজনক বা যেভাবে শিল্প কারখানা ছিল, শেখ মুজিবের শাসন আমলে আমরা দেখলাম প্রত্যেকটি শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেল। এখানেই শেখ মুজিবের ব্যর্থতা, এখানেই শহীদ জিয়ার সফলতা। শহীদ জিয়া দেশের শাসন কার্য গ্রহণ করার পরে আমরা দেখলাম যে শুধু সেই শিল্প কলকারখানাগুলো চালুই হলো না, সেগুলি পর্যায়ক্রমে ধীরে ধীরে লাভের মুখ দেখলো। এবং সেগুলো শুধু লাভের মুখই দেখলো না, আমরা দেখলাম যে দেশে ধীরে ধীরে নতুন শিল্প কলকারখানা তৈরি হলো। এই যে আজকে বাংলাদেশে দুটি সেক্টর নিয়ে আমরা গৌরব বোধ করি, বাংলাদেশের মানুষ গৌরব বোধ করে, বাংলাদেশের যে কোনো সরকার কথা প্রসঙ্গে, বক্তব্য প্রসঙ্গে এই দুটি সেক্টরের কথা বলে। কোন সেক্টর দুইটি? একটি হচ্ছে জনশক্তি রফতানি, আর একটি হচ্ছে গার্মেন্ট সেক্টর। এই যে জনশক্তি রফতানি, যারা এই যে বিদেশে আমাদের লক্ষ্য প্রায় 1 কোটির মতন মানুষ বিদেশে আছে, যারা তাদের কষ্টে অর্জিত অর্থ দেশে পাঠাচ্ছে এবং সেটি দিয়ে দেশের উন্নতি হচ্ছে, দেশের উন্নতির চেষ্টা করা হচ্ছে, এই সেক্টরটির প্রথম চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আরো একটি সেক্টর কোনটি, যেটি নিয়ে আমরা গর্ববোধ করি,
আজকে লন্ডনের বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্ট স্টোরে, বিভিন্ন চেইন স্টোরগুলিতে গেলে আমরা যখন কোনো জামা কাপড় কিনি এবং যখন হঠাৎ করে দেখতে পারি যে জামা কাপড়ের লেবেলটির মধ্যে মেড ইন বাংলাদেশ লেখা, তখন গর্বে আমাদের বুকটা ভরে ওঠে না? কিন্তু এই যে সেক্টর, এই সেক্টরটার পিছনে সবচেয়ে প্রথম কোন মানুষটি কাজ করেছিলেন? আপনাদের এই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনাদের এই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই মানুষটি, যে মানুষটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যুদ্ধে ডাক দিয়েছিলেন। সেই মানুষটির প্রচেষ্টার ফলে আজকে বাংলাদেশ, পৃথিবীর বহু রাষ্ট্রের বুকে, বহু লক্ষ লক্ষ কোটি কোটি দোকানের বুকে মানুষ দেখতে পায় একটি কথা, মেড ইন বাংলাদেশ। নেতৃবৃন্দ, এই যে আমরা কি একটু আগে বললাম যে যেখানে শেখ মুজিব ব্যর্থ সেখানেই শহীদ জিয়া সফল, যেখানে শেখ হাসিনা ব্যর্থ সেখানেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফল। কেন? আজকে আমরা কি শুনি আওয়ামী লীগের মুখে? তালা বলে নারীদের জন্য অনেক কিছু করেছে। কি করেছে বা কি হচ্ছে, নারীদের কি অবস্থা আজকে বাংলাদেশের পক্ষে? পয়লা বৈশাখী ছাড়া যদি আরো উদাহরণ দিই, আজকে এখানে সময় শেষ করা যাবে না। কিন্তু এই মহিলা মন্ত্রণালয় কার সময় তৈরি হয়েছিল? মহিলা মন্ত্রণালয় তৈরি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আজকে তারা বলে মুক্তিযোদ্ধার সপক্ষের দল। এর আগের বক্তব্যে আমি বলেছিলাম, ইয়েস, হতে পারেন আপনারা মুক্তিযোদ্ধার সপক্ষের দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা তো পক্ষ থাকতেই পারে না, আমি একটা বিষয় সাপোর্ট করি, একটা বিষয় সাপোর্ট করি না। তারা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছিল, ফাইন, কিন্তু তারা মুক্তিযোদ্ধার দল নয়, সপক্ষের দল। মুক্তিযোদ্ধার দল হচ্ছে কারা? আপনারা। কারা? কারা? আরে ভাই, মুক্তিযোদ্ধা দল জোরে বলেন না। আমরা, ইয়েস। এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাদের তৈরি? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। অর্থাৎ আপনি দেশের যে কোনো ভালো জিনিসের কথা বলেন, যে কোনো ভালো পলিসির কথা বলেন, কৃষি পলিসির ভালো পলিসির কথা বলেন, শিল্প পলিসির কথা বলেন, শিক্ষা পলিসির কথা বলেন, যে কোনো পলিসির কথা বলেন, আইদার শহীদ জিয়ার সময় সেটি সূচিত হয়েছে অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সূচিত হয়েছে। অর্থাৎ আপনার দল, আপনাদের দল বিএনপির সময় সেটি সূচিত হয়েছে। বাংলাদেশের জন্য যা যা ভালো কিছু হয়েছে এখন পর্যন্ত শতকরা তার 80% সূচিত হয়েছে আপনাদের সময়, আপনাদের দলের সময়, আপনাদের নেতৃত্বের সময়। কিছুদিন আগে বক্তব্যের শেষ পর্যায়ে এসে আরেকটি বাস্তব, কঠিন বাস্তব সত্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিছুদিন আগে, গত এক সপ্তাহ আগে পত্রপত্রিকায় দেখলাম যে একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে বাংলাদেশে। কিছু কিছু ব্যক্তিকে প্রোটেকশন দেওয়ার নামে, রক্ষা করার নামে এখন সেখানে বলা হয়েছে শেখ মুজিবের ফ্যামিলি যারা, এখানে আমরা যারা আছি অধিকাংশই আমরা মুসলমান, এই ঘরে যারা আছি, হয়তো মুসলমান ছাড়া অন্য ধর্মের কোনো মানুষ এখানে থাকতে পারেন। শুধু মুসলমান নয়, অন্য ধর্মে যারা আছেন তাদের ধর্মেও বলে, আমাদের সমাজ ব্যবস্থাতেও বলে, কি বলে? যে সাধারণত পিতার পরিচয় পরবর্তী বংশধরদের পরিচিতি হয়ে থাকে, তাই নয় কি? আচ্ছা, আমরা জানি যে 1975 সালে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছিল 15ই আগস্ট, সেই মর্মান্তিক ঘটনায় শেখ মুজিবের 2জন পুত্র সন্তান ছিল, তারাও সেই ঘটনায় নিহত হয়েছিল। 3জন ছিল, 3জন নিহত হয়েছিল। তাহলে সাধারণত সমাজ ব্যবস্থায় বলেন বা যে কোনো ধর্মের বিধানেই বলেন, সাধারণত পুত্রের সন্তান যদি হয়ে থাকে তাকে বলা হয় ফ্যামিলি বা বংশ, তাই নয় কি? আচ্ছা, আমরা দেখছি বর্তমানে যে কেউ নেই। এখন শেখ মুজিবের ফ্যামিলি প্রোটেকশন আইন দিয়ে ডক্টর ওয়াজেদ মিয়ার সন্তানদেরকে কি শেখ মুজিবের ফ্যামিলি বলা সম্ভব? বলা সম্ভব নয়।
এখন আমি জানি না এটার সাথে কি ওই যে বোগাস মন্ত্রীর পরিচিত যে ফ্যামিলি পরিচয় দেখা যায় সেটার সাথে কোনো মিল আছে কিনা। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি দেখলাম, যদি কিছু কিছু বিষয় দেখা হয়, কিছু কিছু বিষয় দেখলে দেখা যাবে যে তারা যেখান দিয়ে হাঁটবে, যাদেরকে সোকল্ড শেখ মুজিবের ফ্যামিলি সদস্য বলা হয়েছে, সোকল্ড সদস্য, তারা যেখান দিয়ে হাঁটবে সেখানে বলে মাইন সুইপার দিয়ে চেক করা হবে যে ওখানে মাইন আছে নাকি। তারা যেখানে থাকবে তার আশেপাশে যদি কোনো বিল্ডিং থাকে এবং বিল্ডিং এ যদি মনে হয় যে সেখানে কোনো থ্রেট আছে, তাহলে সেই বিল্ডিং ধ্বংস করে দেওয়া হবে, ভেঙে ফেলা হবে। আচ্ছা, তারা যে বাসায় থাকবে সেখানে সার্বক্ষণিক একটি অ্যাম্বুলেন্স থাকবে, সার্বক্ষণিক একটি ফায়ার ব্রিগেড থাকবে। এখন হিসাব মতে দেওয়া হচ্ছে বোধহয় 7 জনের সংখ্যা, তার মানে 7টা অ্যাম্বুলেন্স এবং 7টা ফায়ার ব্রিগেড। আজকে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে পারে, বাংলাদেশের কয়টা মানুষ অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি পাচ্ছে যে 24 ঘন্টা 7 জন মানুষের জন্য 7টা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে, 7টা ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে থাকবে। আপনারা একটা গণতান্ত্রিক একটা সভ্য দেশে আছেন, এই দেশে কি এরকম কিছু আমরা দেখতে পাই? এই দেশে দেখতে পাই না। বিষয় এইগুলো নয়, এইগুলো বিষয় অবশ্যই, কিন্তু এর থেকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি যে এখানে উপস্থিত আছি, আমরা যারা এই স্টেজে আজকে উপস্থিত আছে 2-4 জন বাদে হয়তো আমরা কি এখানে সবাই রাজনীতি করি না? সবাই তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা রাজনীতির সাথে জড়িত, তাই নয়? রাজনীতি আমরা কার জন্য করি ভাই? দেশের জন্য করি, দেশের মানুষের জন্য করি। তা আমি যদি এত ঘেরাও অবস্থায় থাকি, আমার যদি যাদের কথা বলি, আমি যাদের জন্য রাজনীতি করি, এই দেশের রাজনীতিবিদদের, এই দেশের প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, অপোজিশন লিডার বলেন, এমনকি এই দেশের রানীকেও তো দেখি মাঝে মাঝে ট্রেনে করে রাস্তা দিয়ে সুন্দর চলে যাচ্ছে, কোথায় এত তো প্রোটেকশন দেখছি না। বিষয় হচ্ছে কি জানেন, এই যে একটু আগে বললাম আপনাদেরকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা খাটো করতে চায় কেন? কারণ পার্থক্যগুলো আপনাদের সামনে, কিছু কিছু পার্থক্য আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন, শহীদ জিয়া যখন শহীদ হলেন, পরবর্তীতে আমরা শেরে বাংলা নগরে কি দেখেছি একটু আগে আমরা ছবিতেও দেখেছি, আর অনেকের স্মৃতিপটে ভেসে আছে, মুরব্বী যারা আছেন বা আমাদের বয়সী যারা আছি আমরা দেখেছি। তোমরা যারা জুনিয়র আছো এখানে, নতুন প্রজন্ম আছে, তোমরা ছবিতে দেখেছো। কিন্তু 15ই আগস্টের পরে 16ই আগস্ট কি আমরা এরকম কিছু দেখেছিলাম? এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, উই মিন দ্যাট, উই বিলিভ দ্যাট, সেজন্যই আমাদের এই প্রোটেকশন লাগে না। আর যারা আজকে বলে যে তারা দেশের জন্য রাজনীতি করে, কিন্তু তাদের সময় হাজার হাজার অপোজিশন লিডার, নেতা কর্মী নিগৃহীত হয়, গুম হয়, হত্যা হয়, যারা আজকে বলে যে আমরা দেশের জন্য রাজনীতি করি, কিন্তু তাদের সামনেই, প্রশাসনের সামনেই সেই সরকার আমলে হাজার হাজার মা বোন নির্যাতিত হয়, যারা আজকে বলে যে আমরা দেশের জন্য রাজনীতি করি, কিন্তু তাদের নেতৃত্বে তাদের লোকজন যখন শেয়ার মার্কেটে 30 লক্ষ মানুষের পকেট থেকে অর্থ চুরি করে, যারা আজকে বলে যে আমরা দেশের জন্য, দেশের মানুষের রাজনীতি করি, কিন্তু তারা যখন এই কি বিদ্যুৎ প্ল্যান, এটা কুইক রেন্টালের মাধ্যমে দেশের মানুষের পকেট থেকে জোর করে টাকা বের করে নেয়, অর্থ বের করে নেয়, এই রাজনীতি যারা করে তাদের জন্যই এই প্রোটেকশনের দরকার হয়। তাদের জন্যই প্রোটেকশনের দরকার হয় যে যখন হেঁটে যাবে সেখানে কি আছে কিনা চেক করতে হবে যদি কিছু হয়ে যায়। তাদের জন্যই দরকার হয় যে বিল্ডিং এর আশেপাশে কেউ থাকবে না। এত ভয় তাদেরই থাকে যারা সত্যিকার ভাবে মানুষের জন্য রাজনীতি করে না, যারা সত্যিকার ভাবে দেশের জন্য রাজনীতি করে না, তাদের জন্যই এই প্রোটেকশন আইন দরকার হয়, তাদের জন্যই এত কিছু দরকার হয়। আর আজকে যারা রাজনীতি করে, আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি কিছুদিন আগেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে উনি চলে গেছেন, কিছু হয়েছে? কিছু হয়নি। আমরা দেখেছি যে শহীদ জিয়া যখন শহীদ হলেন, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হলো। কেন হলো? কারণ সত্যিকার ভাবে এই দুটো মানুষ সত্যিকার ভাবে দেশের জন্য রাজনীতি করেছে, সত্যিকার ভাবে এই দুটো মানুষ দেশের মানুষের জন্য রাজনীতি করে। সেই জন্যই প্রোটেকশন আইন দরকার হয় না। প্রোটেকশন হচ্ছে দেশের মানুষ, প্রোটেকশন হচ্ছে দেশের মানুষ। এত প্রোটেকশন আইন দরকার হয় বলেই আজকে
ভোট চুরি করার প্রয়োজন হয় তাদের। এত প্রোটেকশন আইন দরকার হয় বলেই আজকে তাদের দরকার হয় মানুষ হত্যা করা, মানুষ গুম করা। কারণ তারা যদি মানুষ হত্যা করতে না পারে, মানুষ গুম করতে না পারে, তাহলে ভোট ডাকাতি করতে না পারে, তাহলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কারণ দেশের মানুষ তাদের সাথে নেই, দেশের শতকরা 80% মানুষ তাদের সাথে নেই। আপনারা দেখেছেন সোকল্ড তথাকথিত 5ই জানুয়ারির নির্বাচন কি হয়েছে, দেশের শতকরা 95% ভোটার সেই নির্বাচন বর্জন করেছিল। সেজন্যই তাদের আজকে প্রয়োজন হয়েছে এই প্রোটেকশন আইন করা, কারণ মানুষ তাদের সাথে নেই। মানুষ যার সাথে নেই তার প্রোটেকশনের দরকার হয়, তার রক্ষা কবচ দরকার হয়। রাজনীতির সবচেয়ে বড়, যারা দেশের জন্য রাজনীতি করে, দেশের মানুষের জন্য রাজনীতি করে, তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে গণতন্ত্র, তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে দেশের মানুষের সমর্থন, যা বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র আছে কার? আপনার দলের, আপনার। কাজেই আজ আপনাদের যারা নিজেকে শহীদ জিয়ার সৈনিক বলে দাবি করেন, সেটা বাংলাদেশের 55,126 বর্গ মাইলের মধ্যেই হোক এবং সেই এলাকার বাইরেই হোক, যারা যেখানে নিজেকে শহীদ জিয়ার সৈনিক বলে নিজেকে দাবি করেন, তাদের বর্তমানে 2টি মূল দায়িত্ব এবং কর্তব্য স্থান থেকে। কি? 1 নম্বর দায়িত্ব তাদের যেরকম যা হচ্ছে, সেটা হচ্ছে যেভাবে হোক আমাদের আন্দোলন, এই স্বৈরাচার অবৈধ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান। সমুদ্রে যেরকম স্রোত কখনো উঠে, কখনো নামে, কখনো বাড়ে, কখনো কমে, আন্দোলনের গতিও কখনো উঠবে, কখনো নামবে, কখনো বাড়বে, কখনো কমবে, কিন্তু প্রবাহমান সমুদ্রের মতো, নদী স্রোতের মতো। আন্দোলন থেমে থাকবে না। আন্দোলন, আপনারা দেখেছেন শহীদ জিয়ার একটি বক্তব্য একটু আগে, কি বক্তব্য? বাংলাদেশের মানুষের বেঁচে থাকার, কথা বলার অধিকার আছে, এই অধিকার তাদেরকে আল্লাহ দিয়েছে এবং ইনশাআল্লাহ বিএনপি সেই অধিকার আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে অতীতের মতন। কাজেই এই আন্দোলন চলমান, এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ সফল না হওয়া পর্যন্ত। ঠিক একইভাবে আপনাদের, বিশেষ করে নতুন প্রজন্মের যারা নিজেদেরকে শহীদ জিয়ার সৈন্য বলে তোমরা দাবি করো, তোমাদের দাবি হচ্ছে এই যে তোমাদের সামনে কতগুলো পার্থক্য আমি তুলে ধরলাম, যে যেখানেই শেখ মুজিবুর রহমান ব্যর্থ, সেখানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল। এবং সংক্ষেপে তোমাদের সামনে যেই পার্থক্যগুলো আমি তুলে ধরলাম, এই পার্থক্যগুলো তোমাদেরকে, তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে, তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে, সেটি দেশেই হোক বিদেশেই হোক, তাদের সকলকে, এবং বিশেষ করে আমার জোনাল কমিটির যে সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা এসছেন দূর দূরান্ত থেকে, আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে এই কথাগুলোকে, এই সত্যগুলোকে, এই যে আমরা যে একটি দেশে বাস করছি, যেই দেশে গণতন্ত্রের চর্চা হয়, সেই দেশের যে সকল নেতৃবৃন্দ আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, যারা গণতন্ত্রের ধারাকে সামনে নিয়ে যাচ্ছে, তাদেরকে জানাতে হবে চতুর্থ সংশোধনী কি, বাকশাল কি, তাদেরকে জানাতে হবে যে বর্তমানে শেখ হাসিনার আমলে কি হচ্ছে। আপনাকে জানাতে হবে, একবার না বারবার বলতে হবে, বারবার বলতে হবে, কারণ আপনারা যা বলছেন তা আপনারা সত্য বলছেন, ওরা যা বলে ওদেরকে মিথ্যা বানিয়ে বলতে হয়। কাজে মিথ্যা বানিয়ে বলতে অনেক বেগ পেতে হয়, কিন্তু আপনি যা বলবেন আপনি বলবেন সত্য কথা, সত্য বক্তব্য, বাস্তব চিত্র। আপনার কাছে, আপনি ইন্টারনেট ঘাটেন, পত্রপত্রিকা ঘাটেন, আপনার কাছে লক্ষ লক্ষ, হাজার হাজার, শয়ে শয়ে প্রমাণ পাবেন আপনি, যে আপনি যা বলছেন, আপনার রাজনৈতিক প্রতিপক্ষের বিপক্ষে যা বলছেন তা সত্য, এবং সত্য প্রমাণ করার জন্য বহু প্রমাণ পাবেন, সেগুলো আপনাকে উপস্থাপন করতে হবে। এটি হচ্ছে শহীদ জিয়ার যারা বর্তমানে সৈনিক বলে দাবিদার, তাদের সকলের কর্তব্য। আজকে পরিশেষে আপনাদেরকে, আপনাদের এই 2 লক্ষ্যে আপনারা যাতে সফল হন, শহীদ জিয়া সৈনিকরা যাতে সফল হয়, সেই আশাবাদ ব্যক্ত করে, এবং পরিশেষে আমি আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যে সকল আমাদের নেতাকর্মীরা স্বৈরাচারী আন্দোলনে, বর্তমান স্বৈরাচারী আন্দোলনে আত্মত্যাগ করেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে, এবং যে সকল নেতৃবৃন্দ দূর দূরান্ত থেকে এসছেন, লন্ডনের বাইরে থেকে এসছেন কষ্ট করে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।